আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্র যদি ইরানে আবারও হামলা না হওয়ার বিষয়ে নিশ্চয়তা দেয়, তাহলে নিজেদের পরমাণু প্রকল্পগুলো নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ফিরতে রাজি তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কথা জানিয়েছেন। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতার সম্পর্ক নতুন রূপে এগোবে বলেও উল্লেখ করেছেন তিনি। তেহরানে বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনায় ইরানের আগ্রহের কথা জানান। তিনি বলেন, প্রথমে সুস্পষ্টভাবে এই নিশ্চয়তা দিতে হবে যে হামলার ঘটনা আবার ঘটবে না। আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোকে আরও জটিল ও কঠিন করে তুলেছে ইরানের পরমাণু স্থাপনায় হামলা। ইরানের পরমাণু প্রকল্পগুলো শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য হবে বলে দাবি করে আসছে তেহরান। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দাবি, ইরানের লক্ষ্য পরমাণু অস্ত্র তৈরি করা। এমনই দাবির মুখে গত 13 জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। এরপর থেকে দুই দেশের মধ্যে টানা 12 দিন ধরে পাল্টাপাল্টি হামলা হয়। এর মধ্যে 21 জুন ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হামলার আগে পরমাণু প্রকল্প নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছিল। তবে হামলার পর আলোচনা স্থগিত করে তেহরান। হামলার জেরে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি হয়। IAEA এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলতি মাসের শুরুতে একটি আইনে সই করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তবে IAEA এর সঙ্গে তেহরানের সহযোগিতার সম্পর্ক শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন আব্বাস আরাকচি। তিনি বলেন, এই সম্পর্ক এখন নতুন রূপে সামনের দিকে এগিয়ে যাবে। জাতিসংঘের সংস্থাটি পরমাণু স্থাপনা পর্যবেক্ষণ করতে চাইলে ইরানের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি মাথায় রাখতে হবে। একই সঙ্গে পর্যবেক্ষকদের নিরাপত্তাও আমলে নিতে হবে। তেহরানে ইসরায়েলের একটি হামলায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আহত হয়েছিলেন বলে দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম। সম্প্রতি দুই দেশের মধ্যে সংঘটিত 12 দিনের যুদ্ধের মধ্যে গত 16 জুন পেজিশকিয়ানের ওপর হামলার ঘটনাটি ঘটে। রোববার 13 জুলাই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ঘনিষ্ঠ ফার্স্ট নিউজ এজেন্সির বরাতে আমিরাত ভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে, ওই দিন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের এক উচ্চ পর্যায়ের বৈঠক চলাকালে হামলাটি হয়েছিল। ওই বৈঠকে প্রেসিডেন্ট পেজিশকিয়ানের পাশাপাশি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ ও প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনিও উপস্থিত ছিলেন। প্রতিবেদনে বলা হয়, হামলার সময় ভবনটির নির্গমন পথ আটকে দিতে 6টি ক্ষেপণাস্ত্র বা বোমা ব্যবহার করা হয়। তবে কর্মকর্তারা আরেকটি জরুরি পথ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। এ সময় পালাতে গিয়ে প্রেসিডেন্ট পেজিশকিয়ান তার পায়ে সামান্য আঘাত পান। হামলাটি অত্যন্ত নির্ভুলভাবে পরিচালিত হওয়ায় ধারণা করা হচ্ছে ওই বৈঠকের তথ্য ইসরায়েলি বাহিনীর কাছে ফাঁস করে দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে ফার্স। ইরান ও ইসরায়েল উভয় দেশই স্বীকার করেছে, যুদ্ধের সময় ইরানের ভেতরে ইসরায়েলি গুপ্তচররা সক্রিয় ছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পর ইরান মোসাদ সংশ্লিষ্ট সন্দেহভাজনদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়ও চালায়। ধরা পড়া ব্যক্তিদের মধ্যে অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার ধরন ছিল অনেকটা গত বছরের সেপ্টেম্বরে লেবাননের বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর উপর পরিচালিত অভিযানের মতো। তবে তেহরানের হামলাটি ঠিক কোথায় ঘটেছিল তা সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। এদিকে গত সপ্তাহে মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে পেজিশকিয়ান জানিয়েছেন, ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল। তবে হত্যার চেষ্টাটি সাম্প্রতিক যুদ্ধেই ঘটেছে কিনা তিনি সে সময় স্পষ্ট করে বলেননি। হত্যা চেষ্টা নিয়ে কার্লসনের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, তারা চেষ্টা করেছিল, তারা সে অনুযায়ী পদক্ষেপ নিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়। ইসরায়েলের পক্ষ থেকে অবশ্য এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি। দখলদার ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি মুক্তিকামী আন্দোলন হামাসের যুদ্ধবিরতি আলোচনা থমকে গেছে। হামাসের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। ফিলিস্তিনি আলোচনাকারীদের একটি সূত্র রোববার জানিয়েছে, 3-4টি বিষয় নিয়ে এখনও কোনো সমাধানে পৌঁছানো যায়নি, যার মধ্যে যুদ্ধবিরতি চলার সময় ইসরায়েলি সেনাদের গাজা থেকে সরে যাওয়া এবং ত্রাণ বিতরণ বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি মতবিরোধ চলছে। যুদ্ধবিরতি হলেও দখলদাররা গাজার রাফা শহরে তাদের সেনাদের রাখতে চায়। এছাড়া কথিত বাফার জোনের দোহাই দিয়ে গাজার 3 দিকে সীমান্তবর্তী অঞ্চলের বিশাল অংশে নিজেদের সেনা রাখতে চায় তারা। সেনাদের প্রত্যাহার এবং ত্রাণ সহায়তা বিতরণ নিয়ে কোনো সমাধানে পৌঁছাতে না পারায় ইসরায়েল হামাসকে ফিলিস্তিনি বন্দীদের তালিকা নিয়ে কাজ করতে বলেছে যুক্তরাষ্ট্র, যাদের যুদ্ধবিরতির সময় মুক্তি দেওয়া হবে। তবে হামাস এতে অস্বীকৃতি জানিয়েছে। ফিলিস্তিনি এক কর্মকর্তা বলেছেন, আলোচনা বাতিল হয়ে গেলে হামাসের উপর দোষ চাপাতে এই পরিকল্পনা করা হয়েছে। দখলদার ইসরায়েল যদি কথিত বাফার জোনে তাদের সেনাদের রাখে, তাহলে হাজার হাজার ফিলিস্তিনি যুদ্ধবিরতির পরও তাদের নিজ বাড়িতে ফিরতে যেতে পারবে না, যা হামাস কোনোভাবেই মেনে নেবে না।
এদিকে দখলদার ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আগামী সপ্তাহে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করবে বাংলাদেশ সহ বিশ্বের 20টিরও বেশি দেশ। কলম্বিয়ার রাজধানী বোগোতাতে আগামী 15 থেকে 16 জুলাই জরুরি সম্মেলন হবে। সেখানে দখলদারদের বিরুদ্ধে পদক্ষেপ ঘোষণা করা হবে। এটির আয়োজক দ্য হেগ গ্রুপ, সহ আয়োজক কলম্বিয়া সরকার। দ্য হেগ গ্রুপ এর সহ-সভাপতি হিসেবে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি সহায়তা করবে। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোল্যান্ড লামোলা জানিয়েছেন, এই সম্মেলনে বার্তা দেওয়া হবে কোনো দেশ আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধ জবাবদিহিতার বাইরে থাকবে না। গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে পানি সংগ্রহ করতে যাওয়া শিশুদের উপর ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু। রোববারের এই হামলায় আরও অন্তত 17 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। সব মিলিয়ে গাজায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইসলামিক জিহাদের একজন যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল, কিন্তু একটি কারিগরি ত্রুটির কারণে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তু থেকে কয়েক মিটার দূরে পড়েছে। আইডিএফ এক বিবৃতিতে বলেছে, নিরীহ বেসামরিক মানুষদের ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় আমরা দুঃখিত। বিষয়টি পর্যালোচনার অধীনে রয়েছে। নুসেইরাত শিবিরে একটি পানির বিতরণ কেন্দ্রে এই হামলা হয়। সেখানে স্থানীয় বাসিন্দারা পানির বোতল এবং পাত্রে পানি সংগ্রহ করতে জড়ো হয়েছিলেন। আল আওদা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ আবু সাইফান জানান, নিহতদের মধ্যে 6 জনই শিশু। গাজায় পানি সংকট চরমে পৌঁছেছে। জ্বালানির ঘাটতির কারণে পরিশোধন এবং পয়ঃনিষ্কাশন কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় মানুষ এখন কেবল পানি বিতরণ কেন্দ্রগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। একই দিনে গাজা শহরের একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি আরেকটি হামলায় 17 জন নিহত হয় বলে জানিয়েছে আল জাজিরা। নিহতদের মধ্যে একজন খ্যাতিমান চিকিৎসকও রয়েছেন। এছাড়া রোববার ভোর রাতে গাজা শহরের একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের অনেক সদস্য নিহত হন। ওই পরিবার দক্ষিণাঞ্চল থেকে সরিয়ে অন্যত্র আনার নির্দেশ দেওয়ার পর এই বাড়িতে আশ্রয় নিয়েছিল। পাকিস্তানে নতুন করে সরকার বিরোধী আন্দোলন শুরু করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন করা হচ্ছে। লাহোর থেকে আন্দোলন শুরুর ঘোষণা দেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা আলী আমিন গন্দপুর। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরবর্তী 90 দিনের মধ্যে সিদ্ধান্ত হবে আমরা রাজনীতি করব নাকি চলে যাব। আমাদের এবারের আন্দোলন হবে ডু অর ডাই পদ্ধতিতে। এর আগে লাহোরের রাউইন্দ এলাকায় দলের নেতাদের একটি বৈঠকে গন্দপুর বলেন, এই আন্দোলনকে কিভাবে 5ই আগস্ট চূড়ান্ত রূপ দেওয়া যায় এ বিষয়ে পিটিআইকে চিন্তাভাবনা করতে হবে। গন্দপুরের এই বক্তব্যের আগে 5ই আগস্ট আন্দোলনকে চরম পর্যায়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন কারাবন্দী ইমরান খান। এদিন তার কারাগারে থাকার 2 বছর পূর্ণ হবে। কয়েকদিন আগে ইমরানের বোন আলেমা খান ঘোষণা দিয়েছিলেন যে কারাগার থেকেই এই আন্দোলনের নেতৃত্ব দেবেন পিটিআই প্রতিষ্ঠাতা। আন্দোলনের পরিকল্পনা সম্পর্কে জানে তাদের পরিবার, তবে পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আলেমা। তিনি বলেন, এই বিষয়ে যথাসময়ে সংবাদ মাধ্যমকে জানানো হবে। ইমরান খানের পুরো পরিবার এই আন্দোলনে যোগ দেবে বলেও জানান আলেমা খান। তার ভাষ্যমতে ইমরান বলেছেন যে দলের যেসব নেতা রাজনৈতিক এই আন্দোলনের বোঝা বইতে পারবেন না, তারা যেন দল থেকে সরে দাঁড়ান। আর পিটিআইয়ের মুখপাত্র শেষ ওয়াকাস আকরাম বলেছেন, প্রথম ধাপে প্রদেশ ও জেলাগুলোয় বিক্ষোভ সমাবেশ করা হবে। এদিকে পাকিস্তানে নতুন করে নির্বাচনের আয়োজনের দাবি করেছেন পিটিআইয়ের কারাবন্দী 5 জন নেতা। শনিবার এই দাবির কথা উল্লেখ করে একটি খোলা চিঠি লেখেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ কুরেশি, সিনেটর এজাজ চৌধুরী, সাবেক গভর্নর ওমর সরফরাজ চিমা, ইয়াসমিন রশিদ এবং মিয়া মাহমুদ রশিদও লেখেন। চিঠিতে এই নেতারা লেখেন, 1970 সালের বিপর্যয় থেকে শিক্ষা নিতে হবে, না হলে ভারত তাদের নীলনকশা নিয়ে এগিয়ে যাবে। চিঠিতে তারা খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কাবুল করাচি সম্পর্ক সহ নানা বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। চীন সফরে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রোববার অনুষ্ঠিত এই বৈঠকে ইউক্রেন যুদ্ধের সমাপ্তির সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার ফরেন মিনিস্ট্রি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে যোগ দিতে গেছেন ল্যাভরভ। এর আগে দ্বিপক্ষীয় আলোচনায় মিলিত হন 2 নেতা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ও ইউক্রেন সংকট নিরসনের সম্ভাবনা নিয়ে 2 পক্ষই আলোচনা করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ SCO
ব্রিক্স, G20 ও এপেকের মতো প্ল্যাটফর্মে রাশিয়া চীনের ঘনিষ্ঠ সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করা হয়। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের ঠিক আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইজিং সফরে গেলে রাশিয়া ও চীন সীমাহীন অংশীদারিত্ব ঘোষণা করে। তখন থেকেই দুই দেশের কৌশলগত সহযোগিতা আন্তর্জাতিক রাজনীতিতে বাড়তি গুরুত্ব পাচ্ছে। চীনের প্রতি রাশিয়া এখন ঘনিষ্ঠ মিত্র হিসেবে মনোভাব প্রকাশ করে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীনকে তাদের সবচেয়ে বড় প্রতিযোগী এবং রাশিয়াকে সবচেয়ে বড় রাষ্ট্রীয় হুমকি হিসেবে বিবেচনা করে। বেইজিং ও মস্কো উভয়ের সাথে ওয়াশিংটনের সম্পর্ক খারাপ হওয়ায় চীন রাশিয়া পরস্পরের আরও ঘনিষ্ঠ হয়ে উঠছে, এমনটাই মনে করা হচ্ছে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।